সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আসলে আমরা কেউ কি ভালো আছি? আজ সবাই আমরা বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবে যে যার ঘর বন্ধ, একদম বিনা নোটিশে ঘর বন্ধ। দীর্ঘ 4 মাস হতে চলল আমরা শ্রেণীর কার্যক্রম থেকে দূরে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকখানি ব্যাহত হয়ে গেছে। কিন্তু জীবন তো থেমে থাকবার নয়, জীবন তো তার নিজস্ব গতিতে চলবে। কেবলমাত্র আমাদের এই মহামারী মোকাবেলা করে দৃঢ় মনোবলের সাথে এই বিপদকে মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে। সেজন্য যে যার জায়গা থেকে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমাদের বিদ্যালয় থেকে যে আমরা সকল শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয় একটা মিটিং করি এবং প্রধান শিক্ষকের আদেশে আমরা একটা রুটিন অনুযায়ী তোমাদের কিছু ক্লাস উপস্থাপনার ব্যবস্থা করি, যাতে তোমরা স্বাভাবিক কার্যক্রমে কিছুটা হলেও ফিরে আসতে পারো। তাই আমার উপদেশ বা আদেশ যেটাই মনে করো তোমাদের প্রতি, যে তোমরা শ্রেণী শিক্ষকগণ যে সমস্ত আদেশ নিষেধ দেবে সেগুলো যথাযথ পালন করবে, আর শিক্ষক মহোদয়গণ যে সমস্ত ক্লাস অনলাইনে করাবে তোমরা সেগুলি প্রতিদিনেরটা প্রতিদিন দেখবে এবং যে যে বাড়ির কাজ দেওয়া থাকবে সেগুলিও যথাযথভাবে করবে। ডায়েরিতে একটা তারিখ লিখে ঠিকঠাক মতো করবে, কারণ আমরা স্বাভাবিক জীবন থেকে কেউ দূরে যেতে পারি না, পালিয়ে বাঁচতেও পারি না। তাই চলো আমরা আজ ক্লাসের কার্যক্রমে যাই। আমি আজ তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উপরে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শব্দের শ্রেণী বিভাগ বাংলা ব্যাকরণের যে 4টি মৌলিক বিষয় তার মধ্যে দ্বিতীয় শব্দ। আর শব্দের শ্রেণী বিভাগ দেখো 3টি দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। সেই 3টি দৃষ্টিকোণ হলো গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। আবার গঠনমূলক শ্রেণীবিভাগ 2 প্রকার, মৌলিক আর স্বাধীন। অর্থমূলক শ্রেণীবিভাগ 3 রকম, যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। উৎসমূলক শ্রেণীবিভাগ তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তোমরা এই যে 3য় প্রকার উৎসমূলক শ্রেণীবিভাগ এটা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদেই পড়েছে, যার কারণে এই অধ্যায়ে গঠনমূলক এবং অর্থমূলক এই 2 রকম শ্রেণীবিভাগ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। তাহলে চলো গঠনমূলক শ্রেণীবিভাগটা আগে দেখি। 2 প্রকার, মৌলিক এবং স্বাধীন। মৌলিক শব্দটা কি আসলে? মৌলিক শব্দ হলো যেমন গোলাপ, এটি একটি মৌলিক শব্দ, যার বর্ণগুলোকে আলাদা করলে আলাদা নতুন অর্থবোধক শব্দ পাওয়া যায়। সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। সংজ্ঞা বলতে পারি আমরা যে সকল শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলি হলো মৌলিক শব্দ। কিন্তু দেখো এই গোলাপ শব্দটির সাথে আমি যদি ই প্রত্যয় যোগ করি তাহলে আমরা পাই গোলাপ। তাহলে এটি কি?
এটি একটি সাধিত শব্দ। এবং কি যোগ করে পেলাম? প্রত্যয় যোগ করে। আমরা প্রথমত গঠনমূলক শব্দের শ্রেণী বিভাগে পাই দুই রকম শব্দ, একটা মৌলিক আর একটা হলো সাধিত। মৌলিক শব্দটি হলো যে শব্দ বিশ্লেষণ করা যায় না, আর সাধিত শব্দ হলো যে শব্দ বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক অংশ পাওয়া যায়। এবং গোলাপের সাথে ই যোগ করলে গোলাপ একটি মৌলিক শব্দ আর ই হলো প্রত্যয়, এই দুটোর মধ্যে হয়ে গেছে গোলাপি এবং এটি একটি সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ আমরা কিভাবে পাই? সাধিত শব্দ পাই আমরা এক নম্বরে হলো প্রত্যয় যোগ করে, প্রত্যয় যোগ করে। দুই নম্বরে পাই উপসর্গ যোগ করে। আর তিন নম্বর হলো সমাস নিষ্পন্ন। এই তিন ভাবে আমরা সাধিত শব্দগুলো পেয়ে থাকি। যেমন প্রত্যয় যোগ করে আমরা গোলাপি পেলাম, উপসর্গ যোগ করে যেমন মিল, মিলের সাথে যদি আমি মিলের আগে যদি গড় যোগ করি তাহলে গড় মিল, গড় মিল। এই গড় মিলটা হলো নতুন অর্থবোধক শব্দ, মিল ছিল মৌলিক শব্দ, গড় মিলটা সাধিত শব্দ। মূলত সাধিত শব্দ এই প্রত্যয়, উপসর্গ আর সমাস নিষ্পন্ন নতুন শব্দ সৃষ্টির একটা প্রক্রিয়া। আর সমাস নিষ্পন্ন হলো মুখ চন্দ্রের, চন্দ্র, এই তিন উপায়ে আমরা সাধিত শব্দ গঠন করতে পারি। তাহলে এখানে তুমি তোমার বইয়ের 95 পৃষ্ঠায় যে শব্দের শ্রেণীবিভাগ আছে তাতে মৌলিক শব্দের সংজ্ঞা এবং উদাহরণগুলি শিখবে। আর সাধিত শব্দেরও গঠন এবং উদাহরণ, যে কোন শব্দগুলি প্রত্যয় যোগে, কোন শব্দগুলি উপসর্গ যোগে, কোন শব্দগুলি সমাস নিষ্পন্ন, আলাদা আলাদা করে শিখবে। এবার আসি আমরা অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক শ্রেণী বিভাগ প্রথমেই আসে যৌগিক শব্দ। দুই নম্বরে হলো রূঢ়ি শব্দ, রূঢ়ি বা রূঢ়, রূঢ়ি শব্দ। তিন নম্বরে যোগরূঢ় শব্দ। এখন দেখো যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। আর এখানে দেখো অর্থমূলক, অর্থাৎ একটা শব্দের আমরা দুই রকমের অর্থ দেখি, একটা তার লক্ষ্যার্থ, একটা বাচ্চা। আবার অন্যভাবে বললে আবিধানিক অর্থ বা উৎপত্তিগত অর্থ, আর একটা হলো ব্যবহার। মূলত এখানে তোমাদের এটাই দেওয়া হয়েছে যে আবিধানিক অর্থ। অর্থমূলক শ্রেণী বিভাগের প্রথম ভাগে পড়ে যৌগিক শব্দ। এবং এই যৌগিক শব্দের সংজ্ঞা তাহলে আমরা কিভাবে বলতে পারি? যেমন ধরো এখানে আছে গায়ক। গায়ক শব্দটা যখন আমি বলবো তখন গায়ক যে গান গাইবে তাকেই বুঝবো। এখানে এই গায়ক শব্দটির আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ কোন তফাৎ। যে সমস্ত শব্দের আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম সেই শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। তোমাদের বই 6টা শব্দ আছে, এই 6টা শব্দ তুমি ছক আকারে লিখে সেগুলো শিখবে। আবার রূঢ়ি শব্দতে দেখো খেয়াল করে বাঁশি। বাঁশি জিনিসটা কম বেশি তুমি সবাই চেনো, আমরা একটা বাদ্যযন্ত্রের নাম জানি বাঁশি। এই রূঢ়ি শব্দের যে গঠন তা হলো প্রত্যয় যোগে এবং উপসর্গ যোগে। গঠনটা আগে খেয়াল করবে যে যে শব্দটা আমি শিখতে যাচ্ছি সেইটা কি যোগে গঠিত,
আমাদের বাসি শব্দটি প্রত্যয় যোগে বাস, এখানে দেখো বাস যোগ ই প্রত্যয় যোগ, তাহলে বাস যোগ ই বাসি। রুড়ি শব্দটা প্রত্যয় যোগের উপর, মেইন জিনিসটা খেয়াল করো, রুড়ি শব্দের গঠন হবে প্রত্যয় যোগের উপর। তাহলে প্রত্যয় যোগে একটা কারণ আমি এখানে পেয়ে গেলাম, বাসি শব্দটি হলো প্রত্যয় যোগে গঠিত। এখন প্রত্যয় যোগে গঠিত বাসি শব্দটার আবেদনিক অর্থ হওয়া উচিত ছিল বাঁশ দিয়ে তৈরি এমন, কিন্তু মূলত আমরা তা পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি, বাসি শব্দটি একটি বাদ্যযন্ত্র। তাহলে রুড়ি শব্দের সংজ্ঞাটা আমরা কিভাবে আনতে পারি? যে সকল শব্দ এই আবিধানিক অর্থের আর এক নাম ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তি মানেই অভিধানে যে অর্থে ব্যবহার করে। তাহলে আমরা বাসি শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বাঁশ দিয়ে তৈরি এমন, অথচ আমরা সবাই বাসি লিখলে, কোথাও লিখলে, বললে, শুনলে কি ভাবি যে এটি একটি বাদ্যযন্ত্র, একদম ধরে নেই। কারণ আমাদের বাঁশ দিয়ে তৈরি অনেক জিনিস আছে, সেইগুলিকে আমরা বুঝি না, আমরা বাসি বললেই বুঝি বাদ্যযন্ত্রটি। তাহলে রুড়ি শব্দের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? যে সকল শব্দ প্রত্যয়ের উপসর্গ যোগে গঠিত এবং তাদের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ হয়, সেই সকল শব্দ এগুলো আমাদের রুড়ি শব্দ। তোমাদের বইয়ে 6টি রুড়ি শব্দ আছে, আমি এটা বাড়ির কাজ হিসেবে দিব পরে। 6টি রুড়ি শব্দেরই ধারাবাহিকভাবে শব্দগুলো লিখতে হবে এবং সেগুলো কি প্রত্যয় যোগে গঠিত না উপসর্গ যোগে গঠিত, আলাদা আলাদা করে তোমাদের সেটা দেখে দিতে হবে এবং শিখতে হবে। এবার যোগরূঢ় শব্দে আসি আমরা। 3 নম্বর যেটা ছিল আমাদের যোগরূঢ় শব্দ। যোগরূঢ়, সাথে বানানটাও ঠিক মতো দেখবে। যোগরূঢ় শব্দ হলো সমাস নিষ্পন্ন হয়ে, সমাস নিষ্পন্ন হয়ে গঠিত। যেমন ধরো পঙ্কজ। পঙ্কজ জিনিসটা আসলে কি? পঙ্কে জন্মে যা, তাই পঙ্কজ। সমাস হলো 2 বহুপদ, এক পদে পরিণত হওয়ার নাম সমাস। সেই সমাস হলো পঙ্কে জন্মে যা, তাকে আমরা পঙ্কজ বলবো। এবং এই পঙ্কজটাই হলো আমাদের যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের গঠনটা সমাস নিষ্পন্ন হয়ে। এখন সংজ্ঞাটা আমরা যে যোগরূঢ় শব্দ হলো যে সকল শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অনেকগুলোর মধ্যে বিশেষ একটিকে বোঝায়, সেটি হলো যোগরূঢ় শব্দ। আমি যখন ধারাবাহিকভাবে যৌগিক, রুড়ি এবং যোগরূঢ় শব্দ সম্পর্কে তোমাদের আবার একবার ধারণা দেবো, খুব খেয়াল করবে। ওইখানেই তোমার পার্থক্য এবং চিনতে পারবা। তুমি না বুঝে ব্যাকরণ পারবে, তুমি যদি না বোঝো ব্যাপারটা মুখস্থ করো, ভুলে যাবে। এখানে মুখস্থ করার একটা বিষয় খুব সোজা। তোমাদের কাছে ব্যাকরণ অনেক কঠিন লাগে, অনেক ছেলেই বলো, তুমি কৌশল আয়ত্ত করলে খুবই সুন্দর। সমাস নিষ্পন্ন হয়ে গঠিত পঙ্কজ এবং পঙ্কজটা হলো পঙ্কে জন্মে। পঙ্ক মানে হলো কাদা। তা কাদায় জন্মে এমন অনেক জিনিস আছে, শাপলা, শালু, তারপরে শ্যাওলা, পদ্ম। কিন্তু এই এতগুলির মধ্যে পঙ্কজ শব্দটির অর্থ যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু একমাত্র পঙ্কজ। তাহলে আমরা কি দেখলাম? ব্যবহারিক অনেকগুলির মধ্যে বিশেষ একটিকে আমি বুঝছি। আমি কিন্তু পঙ্কজ বললে শাপলা বুঝবো না, শালুকা বুঝবো না, বুঝবো কোনটি? একমাত্র পদ্ম। এইটাই আমাদের যোগরূঢ় শব্দের বিশেষত্ব। তাহলে 3টি শব্দ আমরা, আর এখানেও 4টে শব্দ আছে, 4টে শব্দের আলাদা করে তুমি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ শিখবে। এবার আমরা একটা জিনিস দেখি, যৌগিক, রুড়ি, যোগরূঢ় যে কোথায় মূল যে সূক্ষ্ম পার্থক্যটা।
যৌগিক যখন আমি বলবো, যৌগিক শব্দে কি থাকবে? যৌগিক শব্দ সময় তুমি মনে রাখার জন্য যে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম। আর যখন তুমি রূঢ়ি বলবে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। দেখো, একটা হলো একই রকম, যে আমাদের অর্থ আছে আবেদনিক অর্থ একটা এবং ব্যবহারিক অর্থ একটা। যৌগিক শব্দের অর্থগুলো সব দুইটাই একই রকম, কোনো পার্থক্য নেই। কিন্তু যখনই আমি রূঢ়ি, তাহলে যৌগিক শব্দ হলো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। এই মেইন ফোকাসটা তোমার কিন্তু এক। আর যখনই রূঢ়ি শব্দে চলে যাবে তুমি, তখন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। তাহলে কি দেখলাম? এই দুটোর মধ্যে একই আর সম্পূর্ণ আলাদা। 3 নম্বরে যাচ্ছে যোগরূঢ়। যোগরূঢ়তে আমি দেখলাম কি, এখানে ব্যুৎপত্তিগত অর্থের অনেকগুলির মধ্যে বিশেষ একটি হলো ব্যবহারিক অর্থ, যেটা আমি কম করি। ব্যুৎপত্তিগত অর্থের অনেকগুলির মধ্যে বিশেষ একটি ব্যবহার, যেমন শাপলা শালুক, অনেকগুলির মধ্যে পঙ্কজটাই আমরা ব্যবহার করি কি হিসেবে? যোগরূঢ় হিসেবে। এবার বাড়ির কাজ না, বাড়ির কাজ। আকারে শব্দের শ্রেণীবিভাগ লিখবে। দ্বিতীয়ত রূঢ়ি এবং যোগরূঢ় শব্দে শখের মধ্যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ লিখবে। এখানে শখটা কিভাবে থাকবে? তুমি প্রদত্ত শব্দটা নিবে, যেমন আমি বাঁশি নিয়েছিলাম, এখানে প্রদত্ত শব্দের একটা কলম থাকবে বাঁশি। তারপরে এটা ব্যুৎপত্তিগত অর্থ এখানে লিখবে, বাঁশ দিয়ে তৈরি এমন, এইখানে লিখবে আবার ব্যবহারিক অর্থ, এক ধরনের বাদ্যযন্ত্র। আর এটা হলো বাঁশ দিয়ে তৈরি এমন। তাহলে 6টি শব্দের একটা শব্দ তৈরি হয়ে যাবে। আবার যোগরূঢ় শব্দ এরকম, প্রদত্ত শব্দটি লিখবে, ব্যুৎপত্তিগত অর্থ লিখবে এবং ব্যবহারিক অর্থ লিখবে। এইটা তোমাদের বাড়ির কাজ, আজকে তারিখ দিয়ে এবং যথাযথভাবে যথাসময় করবে, তা না হলে তোমাদের সবগুলো করা সম্ভব হবে না। এবং ভিডিওটি দেখবে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবার শুভেচ্ছা। আমরা যেন আবার সবাই সেই আমাদের আগে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। তোমাদের সকলকে নিয়ে আবার সেই সুন্দর দিনটি দেখার অপেক্ষায় ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।